সুপ্রিয় দর্শক, মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পপুলার ফার্মা মনোদর্পণ ভালো থাকুনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকিয়া আনাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? দর্শক, এটা ভাষা আন্দোলনের মাস। বিশ্বের মানচিত্রে একমাত্র গৌরবময় জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমাদের প্রিয় মাতৃভাষা। শিশুর মুখের প্রথম বুলি মা, আর এই যে মা, তিনি একজন নারী। আজকের বাংলাদেশের নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে তাদের অবস্থানকে প্রতিষ্ঠিত করেছেন। এমনকি বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও একজন নারী। কিন্তু এই সাফল্যের পথে তাদেরকে অনেক বাধা ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের সেই সাফল্য ও ঘাত প্রতিঘাতের চিত্রটি আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আলেয়া আজাদ, যিনি এই মুহূর্তে অ্যাপোলো হসপিটাল ঢাকায় সাইকোলজিস্ট হিসাবে কর্মরত। এরপরে আছেন সংযোগ বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদিয়া নাসরিন এবং কাউন্সিলিং সেন্টার দর্পণে সাইকোলজিস্ট মোহাম্মদ আতিক সোভান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? দর্শক, আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় নারী পাচার হয়ে থাকে। চলুন সেই পাচার হয়ে যাওয়া নারীদের স্বদেশ প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং তাদের মনোদৈহিক সমস্যা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দি রিটার্নের ভিডিও ক্লিপ আমরা দেখি। তুই কতদিন আগে এসেছিস ইন্ডিয়াতে? 3 বছর। 3 বছর? কে নিয়ে এলো তোকে? আমি আমার মামিরা এখান থেকে ফোন করে আমার মাকে বলেছে, বলার পরে আমার মা আমাকে আসতে দেবে না। ঘরে এমন খাবার কিছু নাই। সকালবেলা উঠে খাদ্দি চলে আসি। কত বাড়িতে কাজ করতিস? 4টে ঘরে কাজ করতাম। তারা কত করে টাকা দিত? এক ঘরে 700, এক ঘরে 600, আর 500 আর 400 করে। আমি ভালোবাসাকে যখন বিয়ে করলাম তখন আমি কখনো জানতে পারি না আমার জীবনে এত বড় একটা ঝুঁকি আসবে। কিন্তু আজ সবকিছু আমার স্বামীর জন্য আমার জীবনটা এরকম হয়ে গেল। আমি যদি ছেলে হতাম না, আমি কখনো না মেয়েদের কষ্ট দিতাম না। বাংলাদেশ আচ্ছা, আমরা এই যে তথ্যচিত্র দি রিটার্নের যে ভিডিও ক্লিপটি দেখলাম, তো এইটি তৈরি করার পেছনে আপনাদের কি কি কারণ ছিল? সাদিয়া, আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ জাকিয়া আপা। টেকনিক্যাল রিসোর্স অর্গানাইজেশন হিসেবে সংযোগ মূলত ক্যাপাসিটি বিল্ডিং, সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির জন্য বিভিন্ন রিসোর্স প্রোগ্রাম ডেভেলপ করে। এরই ধারাবাহিকতায় আসলে আমরা এই নারী পাচার হয়ে যাওয়া নারীদের স্বদেশ প্রত্যাবর্তন এবং বিভিন্ন সোশ্যাল বিষয়গুলোকে মাথায় রেখে এই তথ্যচিত্রটি নির্মাণ করেছিলাম। আমরা মূলত 3টি বিষয়কে মাথায় রেখেছিলাম নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের জন্য। প্রথম বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া নারীদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা পর্যালোচনা করে তাদের সামাজিক পুনর্বাসনের জন্য যেন একটি কম্প্রিহেন্সিভ প্ল্যান করা হয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে পাচার হয়ে যাওয়া নারীদের মনোদৈহিক যে বিপর্যয় এবং সংঘাতের ভেতর দিয়ে তারা যায়, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে এসে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি যেন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। কারণ আমরা যখনই তাদেরকে সামাজিক পুনর্বাসনের জন্য কাজ করব, বড় চ্যালেঞ্জটা চলে আসে আমাদের সামনে, সেটা হচ্ছে তাদের আসলে ইমব্যালেন্সড মেন্টাল সিচুয়েশন যেটা। তৃতীয়ত এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা নীতি নির্ধারকদের কাছে নিয়ে যেতে চেয়েছি, সেটি হচ্ছে প্রত্যাবর্তনের ক্ষেত্রে আন্তর্দেশীয় যে জটিলতা এবং দীর্ঘসূত্রিতাগুলো আছে তার কারণগুলো খুঁজে বের করে এই মেয়েগুলোর জন্য যেন খুবই সহজ উপায়ে এবং স্বল্পতম সময়ে স্বদেশ প্রত্যাবর্তনটা আমরা নিশ্চিত করতে পারি। কারণ আমরা জানি স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার। একেই তো পাচার যখন তারা হয়, তাদের মানবাধিকারের উপর একটা গ্রস ভায়োলেশন হয়। তার উপর যখন তারা আবার প্রত্যাবর্তনের ক্ষেত্রে আমরা যেটা ক্লিপে দেখলাম যে 3 থেকে 4 বছর এক একজনকে অপেক্ষা করতে হয়।
এই 3-4 বছর কিন্তু তার জীবন থেকে হারিয়ে যায় কোন বয়সে? তার কৈশোর বয়স থেকে, যেটা মানুষের জীবন গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সুতরাং এই যে বড় একটা সময় তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এর দায়ভার যেমন আমরা এড়াতে পারি না, তারপর এটার ফলে যেরকম আরো বিভিন্ন ধরনের কারণ প্রভাব তার উপর নেতিবাচক প্রভাব পড়বে, তার দায়ভারও কিন্তু আমরা এড়াতে পারি না। ধন্যবাদ সাদিয়া। আমি এবার আলেয়া আজাদের কাছে যাব, যে এই যে নারীরা পাচার হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাওয়ার আগে তারা কিন্তু একটা স্বপ্ন দেখে যে আমরা অর্থ উপার্জন করে আমাদের পরিবারের আর্থিক সচ্ছলতাটা ফিরিয়ে আনবো, কিন্তু যখন তারা পাচার হয়ে যায় ওখানে গিয়ে যখন তাদের স্বপ্নটা ভঙ্গ হয়, তখন তাদের মানসিক অবস্থা কেমন হয়? ধন্যবাদ জাকিয়া আপা। আমরা অলরেডি ভিডিও ক্লিপে দেখেছি যে ওখানে যাবার পর কিভাবে তারা প্রতারণার শিকার হয়। উপরন্তু যখন তারা দেখে যে পরিবারের কারোর সাথে আর যোগাযোগ নাই, এটা অনেক বড় একটা মানসিক চাপ তাদের জন্য। তাদের মনের নিজের অজান্তেই অবচেতন মনে চলতে থাকে যে আমার দ্বারা অনেক বড় পাপ হয়েছে, আমি অনেক বড় অপরাধী। তারা কি অপরাধ বোধে ভুগতে থাকে? হ্যাঁ, তারা অপরাধ বোধে তো ভোগেই, প্লাস একটা মানুষের লাইফে যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তারা যখন এমন একটা পরিস্থিতির শিকার হয়, তাদের মানসিক সমস্যাগুলো হবার সম্ভাবনাটা বেড়ে যায়। যেমন তাদের ডিপ্রেশন হতে পারে বা বিষণ্ণতা নামে আমরা যেটাকে চিনি, এবং আরো কিছু উদ্বেগজনিত রোগ লাইক পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আলে আমি একটু এখানে ইন্টারফেয়ার করব, সেটা হচ্ছে যে এই যে পিটিএসডি শব্দটা আপনি বললেন, এটা একটু দর্শকদের পিটিএসডি বলতে আমরা যেটা বুঝি, সেখানে সিমটমটা এমন হয় যে তিনি যে সিচুয়েশনে ছিলেন, যে ট্রমাটা তিনি ফেস করেছেন, সেটা বারবার তার মাঝখানে বাস্তব রূপে ফ্ল্যাশব্যাক হতে থাকে। সে বাস্তব রূপে সেটা ফিল করেন যে আমি বুঝি ওই সিচুয়েশনটাতে আছি, এখনো আছি। তো এটা থেকে বের হয়ে যাওয়ার আসার কি কোনো উপায় আছে? বের হয়ে আসার জন্য প্রফেশনালদের হেল্পটা দরকার, সাথে সাথে তাদের যে কাছের মানুষ, পরিবারের প্রফেশনাল বলতে আপনি বোঝাচ্ছেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ, এই ব্যাপারে অভিজ্ঞ এবং এসব নিয়ে কাজ করেন, তাদের যদি সাহায্য পাওয়া যায় তাহলে পরিবারের সমর্থন, হ্যাঁ, সাথে সাথে তাদের পরিবারেরও সমর্থনটা খুব বেশি দরকার। রাইট, ধন্যবাদ আলেয়া। সাদিয়া, আমি আবার আপনার কাছে আসছি। এই যে সংযোগ বাংলাদেশ, আপনারা তো সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করছেন, এটা কাদের জন্য এবং কি ধরনের সেই প্রোগ্রামটা? আমরা মূলত সার্ভাইভার্স এবং কেয়ার গিভার দুটো গ্রুপের জন্যই এই সাইকোসোশ্যাল প্রোগ্রাম ডেভেলপ করি। সার্ভাইভার্সদের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ডান্স মুভমেন্ট থেরাপি নামে একটা প্রোগ্রাম আছে, যেটা ট্রাফিকড ভিকটিম এবং সেক্সুয়াল অ্যাবিউজের যে ভিকটিমরা আছে, যারা আসলে নিজেদের উপর একদম আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, তাদের হিলিং, তাদের যে কোপিং ক্যাপাসিটিটা ডেভেলপ করার ক্ষমতাটা এবং তাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য, আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য আমরা এই ডান্স মুভমেন্ট থেরাপিটা আমরা ব্যবহার করি। তাছাড়া আমরা অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু প্রোগ্রাম ডেভেলপ করি, যেমন আমাদের লাইফ স্কিলস প্রোগ্রামগুলো আছে। মূলত অ্যাডোলেসেন্স স্টেজে তারা কিভাবে নিজেদেরকে জানতে পারবে, সেলফ স্টিমটা বাড়াবে, এবং বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি কিভাবে তারা চিনতে পারবে, জানতে পারবে, এবং অ্যাবিউজিভ সিচুয়েশনগুলো তারা কিভাবে তারা বুঝতে পারে, অ্যাড্রেস করতে পারে যে এই সিচুয়েশনটা আমার জন্য অ্যাবিউজিভ। এবং যখন সে কোনো ধরনের অ্যাবিউজিভ সিচুয়েশনে পড়ে, স্পেশালি যখন সেক্সুয়াল অ্যাবিউজের জন্য সে মুখোমুখি হয়, সেখান থেকে সে কিভাবে এটাকে ডিল করতে পারে, আসলে কোপ করতে পারে, তার মানে সব শেষ হয়ে গেছে এই জায়গা থেকে কিভাবে সে সামনের পথে যেতে পারে। সাদিয়া, আমাদেরকে একটু এখন বলবেন যে এই কাজগুলো করতে গিয়ে আপনাদের কি ধরনের অভিজ্ঞতা হয়? ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উঠে আসা নারীদেরকে নিয়ে যখন আমরা কাজ করি, বিশেষ করে পাচারের শিকার নারীদের আমরা যেখানে দেখলাম, তাদের সাথে যখন আমরা প্রথম অবস্থায় আমরা যেটা দেখি, তারা আসলে তাদের ট্রাস্ট লেভেলটা একদম কমে যায়। তারা নিজেকেও বিশ্বাস করতে পারে না, অন্যকেও বিশ্বাস করতে পারে না। সে জায়গাতে সোশ্যাল ওয়ার্কারদের জন্য বড় একটা বাধা কাজ করে আসলে তাদের মানসিকভাবে তাদের কাছাকাছি যাওয়া। অনেক সময় দেখা যায় তারা খুব প্যাসিভ হয়ে যায়, আবার অনেক সময় খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়, যেটা সোশ্যাল ওয়ার্কারদের উপর ভায়োলেন্ট হয়ে যায় তারা, এবং অধিকাংশ ক্ষেত্রে তারা খুব অস্বাভাবিক আচরণ করে। অনেক সময় সুইসাইড অ্যাটেম্প্ট করতে চায়, অন্য নারী যারা থাকে ওখানে তাদের উপর আক্রমণ করে। এই ধরনের আচরণগুলো আসলে তারা করে, টোটালি একটা ইমব্যালেন্সড মেন্টাল সিচুয়েশনের ভেতর দিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ সাদিয়া।
আলিয়া, আপনি একটু খুব সংক্ষেপে বলবেন, এই যে উনি বললেন যে সাদিয়া যে অস্বাভাবিক আচরণগুলো তারা করছে, তারা না হলে একদমই চুপ হয়ে যাচ্ছে অথবা খুবই ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এগ্রেসিভ হয়ে যাচ্ছে, এর পিছনে আপনার সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা যদি একটু আমাদেরকে দিতেন। সাধারণত বাংলাদেশের মেয়েরা ছোটবেলা থেকেই সম্ভ্রম অনেক বড় সম্পদ এমন একটা ধারণা নিয়েই বড় হয়। কাউকে যদি অপহরণ করা হয়, যদি তার সম্ভ্রমহানি নাও ঘটে, তারপরেও সমাজের দৃষ্টিতে সে গ্রহণযোগ্যতা হারায়। আমার এক পেশেন্টের কথা বলি, যাকে রেপ করা হয়েছিল। সে খুব দুঃখ নিয়ে আমাকে বলেছিল যে আপা, বিধবা মেয়েদেরও মানুষ বিয়ে করে, কিন্তু যাদেরকে রেপ করা হয়েছে তাদেরকে কেউ বিয়ে করে না। এটাই আমাদের সমাজ। যখন পাচার হয়ে যাওয়া মেয়েটা নিজেকে সেই চেহারায় দেখে, সেই রূপে দেখে, সে তখন নিজের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা হারায়। তার চিন্তা ভাবনায় যে আমার তো কিছুই নাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার যে কাছের মানুষরা আছে তারাও হয়তো আমাকে ছেড়ে যাবে, এই ধরনের বিভিন্ন নেগেটিভ চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। তখনই তারা এই অস্বাভাবিক আচরণটা করে। তখনই অস্বাভাবিক আচরণ করে, কারণ তাদের চিন্তা এবং তাদের কাজে তারা নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। এই জন্য অস্বাভাবিক আচরণগুলো দেখি আমরা। ধন্যবাদ আলিয়া। আতিক, এবার আমি তোমার কাছে আসছি। আমরা যে এতক্ষণ নারীদের অবস্থান, নারীদের মানসিকতা, সাফল্য অনেক আলোচনা শুনলাম, তো এই ক্ষেত্রে নারীদের এই যে এই সমাজে পুরুষরা কিভাবে দায়িত্বশীল ভূমিকা সেখানে রাখতে পারে, সে ব্যাপারে তুমি কি মনে করো? ধন্যবাদ জাকিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পুরুষরা আসলে পুরুষ শাসিত সমাজে পুরুষদের একটা মেইল ইগো সবসময় কাজ করে। একটা নারী যখন বিয়ে হয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তাকে কিন্তু একদম একটা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। সেক্ষেত্রে তার সবচাইতে কাছের মানুষটি হচ্ছে একজন স্বামী বা পুরুষ। এই পুরুষ যদি এক কথায় সাপোর্টিভ না হয়, ইন অল রেসপেক্ট, এই সাপোর্টিভ শব্দটা আমি এই জন্য ব্যবহার করছি যে তাকে কিন্তু ওর জায়গায় গিয়ে ভাবতে হবে যে সে কিন্তু তার বাবা মার যে পরিবেশটা ছিল সেখানে আর নাই, এখানে একদমই নতুন একটা জায়গা। এখানে প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা মানুষের সাথে তার ব্যবহারে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। স্বামী তাকে বন্ধু হিসাবে, তাকে তার ভালোবাসা দিয়ে, তাকে রেসপেক্ট দিয়ে, নারীর প্রতি যদি শ্রদ্ধাবোধটা তার থাকে, তাহলে কিন্তু সে সাপোর্টিভ হয়ে ওঠে। তাকে যদি সে বলে আমাকে বুঝতে পারে না, বোঝাটাই কি যে একজন নারী যখন যে জিনিসটা করতে চাচ্ছে তার লজিক কি, তাকে সে যদি ভুল পথে যায়, স্বামীর কর্তব্য আছে তাকে বোঝানো এবং তাকে এইভাবেই একটা সাপোর্টিভ একটা রোল দিয়ে যে তুমি এটা করলে কিন্তু এই পরিস্থিতি, তুমি যে পরিবেশ থেকে এসছো এখন কিন্তু এটা চলবে না, এভাবে করে দেখো তাহলে তোমার ভালো হবে। এই সাপোর্টটা যদি তুমি কি বলতে চাচ্ছ যে যেহেতু সে একটা পরিবেশ, একটা ভিন্ন পরিবেশ থেকে আরেকটা ভিন্ন পরিবেশে আসছে, সেই ক্ষেত্রে স্বামীরই দায়িত্ব আসলে বা সেই পুরুষ মানুষটিরই দায়িত্ব যে সে তো জানে তার বাবা মা ভাই বোনকে এবং তাদের সাথে তার স্ত্রী কিভাবে আচরণ করবে, সেই জিনিসগুলো যদি তাকে একটু সহজে সে বুঝিয়ে দিতে পারে। তুমি যেটা বলেছো খুবই সুন্দর তোমার ব্যাখ্যাটা, আমার কাছে মনে হলো যে আসলেও আমরা যদি এভাবে যদি করতে পারি, আমার মনে হয় আসলে তোমরা পুরুষরা তাহলে সেখানে একটা অনেক বড় ভূমিকা রাখতে পারো। সেখানে আমি অ্যাড করতে চাই, সাদিয়া বলছিল বিশ্বাসের কথা, বিশ্বাস হারিয়ে ফেলে। স্বামী স্ত্রী দুজনকে কিন্তু বিশ্বাস করতে হবে। একজন নারী যদি কোথাও এম্পাওয়ারমেন্টের জন্য বাইরে যায়, কাজ করতে যায়, চাকরি করতে যায়, তাকে বিভিন্ন রোল প্লে করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্বামীকে অনেক বিশ্বাস করতে হয় যে হ্যাঁ আমার স্ত্রী কিন্তু কোনো অঘটন বা কোনো খারাপ কিছু করছে না, যার জন্য কারণ তাকেও কিন্তু সমাজের ৮-১০টা লোকের সাথে চলতে হচ্ছে। তার স্ত্রী সম্পর্কে যদি কেউ কোনো কটু কথা বলে, তারও নিশ্চয়ই একটা মেইল ইগো সেটা তো লাগে যে তোমার তো বউর উপরে তোমার কোনো নিয়ন্ত্রণ নাই, এই জিনিসটা সে শুনতে চায় না। তো সেক্ষেত্রেই আমার মনে হয় যদি প্রতিটা স্বামী তার স্ত্রীকে বোঝে, ওইভাবে বোঝে এবং রেসপেক্ট করে এবং ট্রাস্ট করে, বিশ্বাসের ব্যাপারটা এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা জিনিস শুধু অ্যাড করব, আমরা এই ক্লিপেও যেটা দেখছিলাম যে এখানে একটা মেয়ে বলছিল যে আজকে আমার স্বামী যদি আমার প্রতি দায়িত্বশীল আচরণ করত, আমাকে যদি আমার স্বামী ভালোবেসে আগলে রাখতো, আমাকে যদি অত্যাচার না করতো, তাহলে আজকে আমি এই পথে কখনোই যেতাম না। তার মানে এই একটা সম্পর্কের ঘাটতি কিন্তু অনেক বড় ধরনের ডিজাস্টারকে ইনভাইট করে। দর্শক, আমরা এখন বিরতিতে যাব, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমরা আরো অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি আপনাদের সামনে।
আপনারা দেখছেন পপুলার ফার্মা ভালো থাকুন মনোদর্পণ। বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, আলেয়া, এই যে আমাদের সমাজে যে আমরা দেখছি অ্যাসিড ভিকটিম যাদেরকে বলছি আমরা, তারপরে সেক্স ওয়ার্কার আছেন, এবং আজকাল আমরা প্রায় শুনতে পাচ্ছি যাদের স্বামীরা প্রবাসে আছেন, চাকুরিরত, কর্তব্যের খাতিরে তারা গেছেন, এই যে নারীরা এদের কি কি ধরনের মানসিক সমস্যায় তারা প্রতিনিয়তই তারা মনে হয় যেন জীবন যুদ্ধ করছেন? আপা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনি এখানে। আমরা অ্যাসিড ভিকটিম এবং সেক্স ওয়ার্কার যাদেরকে দেখি তাদের মানসিক সমস্যাটা কিছুটা এই পাচার হয়ে যাওয়া মেয়েদের মতোই হয়ে থাকে। এটা আমরা মিল দেখতে পাই দুটো সমস্যার মাঝখানে। কিন্তু যাদের স্বামীরা বিদেশে আছেন, কর্তব্যের খাতিরে চাকরিরত আছেন, সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং পড়ালেখা যাদের একটু কম, এই ধরনের মহিলাদের হাজবেন্ডরা যখন বিদেশে যান তাদেরকে শ্বশুরবাড়িতে রেখে যাওয়া হয়। এটা নিয়ম অনুযায়ী চলে এসছে আমাদের দেশে, আমাদের কালচারে। না, এটা কি হতে পারে আলেয়া যে আপনি যেটা বললেন যে সাধারণত মধ্যবিত্ত বা একটু পড়ালেখা কম, সেই ক্ষেত্রে তারা তো বিদেশে একটা এস্টাবলিশমেন্ট, তাদের বাইরে চলে যাচ্ছেন চাকরির জন্য, সেই ক্ষেত্রে তাদেরকে একটা স্ত্রীকে বা পরিবারকে একটা আলাদা একটা বাসা করে দেওয়া তো তাদের পক্ষে হয়তো বা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে তাকে তো শ্বশুর বাড়িতেই রেখে যেতে হবে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে রেখে যেতে হয়, এটাই আমরা সাধারণত দেখি। তো প্রথমে যখন শ্বশুর বাড়িতে তাকে রেখে যাওয়া হয়, সেখানে প্রতিটা সদস্য মহিলার গার্জিয়ান হয়ে দাঁড়ায়। আচ্ছা, তারা সবাই তার অভিভাবক, তারা সবাই অভিভাবক। তার সকল ক্ষেত্রে যখন তিনি কোনো ডিসিশন নিচ্ছেন, তার চলাফেরা সবকিছুতে একটা রেস্ট্রিকশন, সীমা বেঁধে দেওয়া হয়। তারাই বেঁধে দিচ্ছে যে আমরা সবাই তার খেয়ালও রাখছি, উপরন্তু তাকে আমরা পাহারা দিয়েও রাখছি। কিছুটা মনোভাব আমাদের এরকমটাই থাকে। তারপরে যখন মহিলাটা দেখে যে তার সবার মন জোগাড় করে চলতে হচ্ছে, সবার মন জোগাড় করে চলতে চলতে একটা সময় সে নিজেকেই হারিয়ে ফেলে। একে তো তার সবচেয়ে কাছের যে মানুষটা তার পাশে নাই, তখন অন্যদের সকল খেয়াল খুশি দেখতে দেখতে এই জায়গাটা আলেয়া আমি একটু ইন্টারফেয়ার করব, যে এই যে বললেন যে কাছের মানুষটি তার কাছে নেই, এই যে দূরত্বটা, এটা তো নিশ্চয়ই তাকে প্রতি মানে সারাক্ষণই ধরতে গেলে তাকে প্রতিনিয়ত এটা তার কষ্টের মতো করে সে অনুভব করে। সে মনেও যখন করছে সেই ইমোশনটাও তার হয়ে যাচ্ছে যে একটা সরো ফিলিংস, যে কষ্টের মাধ্যমে মনে পড়ছে। এই অবস্থায় যখন কেউ থাকে না যে তাকে ইমোশনটা শেয়ার করবে, কিছু বললে যে মনটা ভালো লাগবে। এবং আরেকটা বিষয় যেখানে দেখা যায় যে তাকে বাবার বাড়ি যাওয়ার বিষয়ে রেস্ট্রিকশনটা ক্রিয়েট করা হয়, যে ওখানেও সবার মতামত নিয়ে যে তোমার দরকারটা এত বেশি যাওয়ার। তাহলে একটা জিনিস ভেবে দেখেন, এই মহিলাটি যখন তার ভালো লাগা, তার আবেগ, খারাপ লাগা, ভালো লাগা, তার ইমোশনের যে প্রতিটা পার্ট কোনোটারই প্রকাশ করতে পারছে না, তখন স্বাভাবিকভাবে এটা সকল অনুভূতিটাই যেন মরে যায়। এখন প্রতিটা মানুষ একরকম হবে না, এক একজনের পার্সোনালিটি এক এক রকম, পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে। প্রতিটা মানুষের কষ্টের যে প্রকাশ সেটাও ভিন্ন 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 ভাবে তারা কষ্টের প্রকাশটা করে। কেউ কেউ হয়তো নিজেকে বিলীন করেও কষ্টের প্রকাশটা দেখায়, কারণ আমাদের মন তো কথা বলতে পারে না, সে শরীরকে দিয়ে কথা বলায়। এই জন্যই দেখি আমরা যে শরীরের সিমটমের মাধ্যমে মনের কষ্টের প্রকাশটা হয়, বহিঃপ্রকাশটা আমরা ওভাবেই পেয়ে থাকি। সেই ক্ষেত্রে কি ধরনের সিমটম দেখা দেয় তাদের শারীরিক যেটা উপসর্গগুলো? হ্যাঁ আপা, সাধারণত আমি যেসব কেসগুলো পেয়েছি আমি সেখান থেকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের সাথে। আমার একজন পেশেন্ট ছিলেন যিনি যখন আমার কাছে আসছেন এতটাই ডিপ্রেস যে তার ঘুম টোটালি বন্ধ হয়ে গেছে, মানে হাসি পর্যন্ত ভুলে গেছেন। হ্যাঁ, নিদ্রাহীনতা তো আছেই, প্লাস তিনি তার হাসি পর্যন্ত ভুলে গেছেন। আমি তাকে অনেক মোটিভেট করার চেষ্টা করেছি তাকে স্বাভাবিক লাইফে ফিরে আনার জন্য, কিন্তু এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল যে তাকে আমি আবার স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনবো। এবং আরেকটা কেসের কথা আমি উল্লেখ করি যে খুব কম বয়সের একটা মেয়ে, সে সারাদিন বমি করতো, স্বামী চলে যাওয়ার 6 মাস পর থেকে এই সিমটমগুলো ডেভেলপ করে। এবং সে কি দেখেছে যে এগুলি কি তার শারীরিক অসুস্থতা নাকি মানসিক? হ্যাঁ আপা, ভালো জায়গা আপনি এখানে ধরেছেন, কারণ ডক্টররা সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এখানে কোনো ফিজিক্যাল কোনো বিষয় ওখানে নাই, তার মানে এটা টোটালি সাইকোলজিক্যাল। ডিপ্রেশন থেকে তার এই সিমটমগুলো ডেভেলপ করছে এবং এই সিমটমগুলো এখনো সে ভোগ করে যাচ্ছে, এখনো সে ভুক্তভোগী। পরের দিকে একটুখানি সে ইমপ্রুভ করতে পেরেছিল, কিন্তু তার অনেক দিন এটা সাফার করতে হয়েছে। এখানেও কি আসলে ওই
ইমোশনাল সাপোর্ট বা এই যে ফ্যামিলির সাপোর্ট বলি আমরা, বা প্রফেশনাল হেল্প, আমার মনে হয় আতিক তুমি একটু আমাদের সাথে ইনভলভ হও, যে এক্ষেত্রে তো আসলে আমার মনে হচ্ছে যে কারণ স্বামী তো তাকে তো কর্তব্যের খাতিরে তাকে থাকতেই হচ্ছে, তার তো কোনো চয়েস নেই যে সে এসে তার ওয়াইফকে পাশে দাঁড়াবে, তাই না? সেক্ষেত্রে আসলে কি করণীয়? কেন এই যে মহিলাটা বা নারীটা সে তো আসলে নিজেকেই হারিয়ে ফেলছে, তার যে একটা অস্তিত্ব আছে, সে যে একজন মানুষ, সেটাই তো সে একসময় ভুলে হাসতে ভুলে যাচ্ছে সে, তাই না? সেক্ষেত্রে যদি স্বামী অতটুকু, আমি আবার আমার প্রসঙ্গে ফেরত যাই, যদি স্বামী অতটুকু সাপোর্টিভ হয়, সে যদি তার সাথে যদি ওই স্ত্রীটা যদি শেয়ার করে যে আমার কিন্তু আমি এখন আর হাসতে পারছি না, আমার ইমোশন আমি শেয়ার করার কেউ নেই, স্বামী যদি মাঝখানে কখনো আসে, তাকে যদি কোনো কাউন্সেলিং সেন্টারে নিয়ে যায়, সেখানে গিয়ে যদি কাউন্সেলিং করে, অন্তত একটা কিছু বেরিয়ে আসবে যে তার ভবিষ্যৎটা এইভাবে সে করতে পারে, একটা সেট করতে পারবে, মানে কাউন্সেলিং এর মাধ্যমে অন্তত সে জানতে পারবে যে তার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, এবং সমস্যাটাকে সে কিভাবে এটা ডিল করবে, সাথে কোপ করে নেবে। আচ্ছা, তুমি তাহলে কি বলতে চাচ্ছ আতিক যে এটা শারীরিক দূরত্ব, স্বামী যে বাইরে আছে কিন্তু তারা যদি মানসিকভাবে যদি রাখে, এইটা কিন্তু একটা বিশাল বড় একটা সাপোর্ট একটা স্ত্রীর জন্য বা নারীর জন্য। এটা তারা তো টেলিফোনে কথা বলতে পারে, ফোনের মাধ্যমেও কিন্তু তারা এই কন্ট্যাক্টটা, ইমোশনটা শেয়ার করতে পারে যে আমি কিন্তু এটাতে ভুগছি, আমার অবস্থা এমন, তুমি কি আমাকে এইভাবে একটু সাপোর্ট করতে পারো কিনা, তুমি কি কিছু করতে পারো কিনা। তো সেই ক্ষেত্রে স্বামী যদি রেসপন্সিবল হয়, তার স্ত্রীর প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, তাকে যদি সে ভালোবাসে, ডেফিনেটলি একটা রাস্তা সে বের করবে, নিশ্চয়ই বের করবে। এখানে আসলে যে পরিবারে ওই নারীটিকে রেখে যাওয়া হয়, সেই পরিবারের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, কারণ স্বামী আসলে এত দূর থেকে ফোনে কথা বলা, কন্টাক্ট করা, এটা সম্ভব হয় না আসলে। আসলে যেটা প্র্যাকটিস হয়, খুব খারাপ প্র্যাকটিস, এই স্বামীটার কাছে কিন্তু অনেক সময় এইখান থেকে নেগেটিভ কথাগুলো বলা হয়, যখনই বলা হয় সে কিন্তু আর ওই যে পজিটিভ তার ইমোশনটা নিয়ে তার ওয়াইফের সাথে কথা বলা, যোগাযোগ রাখা, আসলে সেও একটা, আসলে সে তো ওখানে চাকরি করে, তারও তো নিশ্চয়ই তারও স্ট্রেস থাকে, তারও বিভিন্ন ধরনের থাকে, তাছাড়া এই যে দূরত্বটা, সেটা তো তাকেও আসলে কষ্ট দেয়। সুতরাং এখানে বড় একটা ভূমিকা রাখতে পারে আসলে এই পরিবারের মানুষগুলো, কিভাবে আপন করে নিয়ে এই নারীটাকে নিজেদের একজন করে তাকে তৈরি করা যায়, ধীরে ধীরে তার ভেন্টিলেশনের স্কোপ গুলা কিভাবে দিতে পারে, তার সময় কাটানোর জায়গাগুলো কিভাবে সুন্দর করতে পারে, একদম তাকে একদম কর্নার না করে, বরং তাকে যদি আসলে তারা ওই সুযোগটা করে দিতে পারে, তাহলে তো সেক্ষেত্রে তো আসলে আর বলার অসুবিধা যেটা হয় আসলে এই প্রবাসী স্বামীদের স্ত্রীদের ক্ষেত্রে, সবাই তাদেরকে সন্দেহ করে। সে কারোর সাথে যদি তার বাড়িতে যদি যৌথ পরিবার হয়, দেবর বা বয়স্ক যদি আরো কোনো ছেলে মানুষ থাকে, তাদের সাথে যদি সে একটু ফ্রিলি কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়, তখন কিন্তু ওই যে বলে না আমাদের একটা প্রবাদ আছে, সেক্ষেত্রেও তার একটা বাধা কাজ করে তখন। তো সুতরাং এখানে আসলে বড় ভূমিকাটা রাখতে পারে তার পরিবারের মানুষগুলো, যাদের সাথে সদস্যগুলো, যাদের সাথে সে থাকে, সেক্ষেত্রে আসলে সবারই ভূমিকা আছে, সেই নারীটারও ভূমিকা আছে, তাকেও মানে পুরোপুরি তো আসলে ওরকম ভাবে 100% তো ওরকম কোনোদিনও হবে না, সিচুয়েশন আসলে সবসময় আমাদের প্রতিকূলেই থাকে, সেটাকে আমাদের মাথায় রেখে চলতে হবে সাদিয়া। সেটাই আমাদেরকে অনুকূলে নিয়ে আসতে হবে, আমাদের চেষ্টা দ্বারা। হ্যাঁ, এটাই আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সবাইকে মিলে কাজ করতে হবে, যে শুধু যদি আমরা একজনের উপর সেই দায়িত্বটা দিয়ে দিই বা তাকে ব্লেম করি, দোষারোপ করি, আসলে আমার মনে হয় না সেটা কোনো অ্যামিকেবল সলিউশন আমাদেরকে দিতে পারবে। হ্যাঁ, তো আমার শেষ প্রশ্ন সাদিয়া এবং আলেয়া দুজনের কাছেই, সেটা হচ্ছে এই যে আজকাল আমরা অনেক মহিলারা আমরা দেখছি যে তারা চাকরি করছেন বা কাজ করছেন, কোনো ওয়ার্কিং ওমেন বা কর্মজীবী মহিলা যাদেরকে আমরা বলছি, এবং আপনি নিজেও একজন কর্মজীবী মহিলা, আলেয়াও একজন কর্মজীবী মহিলা। আপনি বলবেন আপনার আসপেক্ট থেকে, আপনি বলবেন, আপনি যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং উনি একজন মনোবিজ্ঞানী, তো সাদিয়া আপনি বলুন যে এই ওয়ার্কিং ওমেনদের কি কি সমস্যা এবং সেগুলো সমাধান, আমরা যেটা আলোচনা করছি আজকে, আমরা তো চাচ্ছি একটা সমাধান বের করতে, তাই তো? আমি আপনাকে একটু বিশেষভাবে ধন্যবাদ দিব খুবই সমসাময়িক একটি প্রসঙ্গ আলোচনায় নিয়ে আসার জন্য। আসলে কর্মজীবী নারীদের যে সমস্যা, এটাকে আমি তিনটা ভাগে আমি বলবো। প্রথম যে সমস্যাটা তার হয় সেটা হচ্ছে আসলে টাইম ম্যানেজমেন্ট বা স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গায়। প্রথমে কাজ করার অনুমতি পাওয়ার
তেই তাকে কিন্তু একটা স্ট্রাগল করতে হয়। অনুমতিটা আসলে কার থেকে নিতে হয়? অনুমতিটা সে যদি অবিবাহিত হয় তাকে তার মা বাবার কাছ থেকে নিতে হয়, মা বাবাকে কনভিন্সড করতে হয় যে আমি কাজ করতে চাই, আমার পড়াশোনাটা কাজে লাগাতে চাই। এবং যদি বিবাহিত হয় তাহলে অবভিয়াসলি তার হাজবেন্ডের কাছ থেকে এই অনুমতিটা নিতে হয়। এবং অধিকাংশ ক্ষেত্রেই হাজবেন্ডরা চায় না আসলে তার বউ তার ওয়াইফ বাইরে কাজ করতে চায়। আচ্ছা আতিক, এটার সাথে তুমি কিছু বলবে? তুমি কি একমত যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্বামীরা মানে চান না যে তাদের স্ত্রীরা? এটা আসলে উনি কিছুটা ঠিকই বলেছেন, কারণ আমাদের দেশে যে পুরুষ শাসিত সমাজ, এখানে আমরা চাই না যে মেয়েরা কিছু একটা এম্পাওয়ার্ড হোক, বাট ওই মনোভাব এবং এখন চেঞ্জ হয়েছে। উদারতা ঠিক না, একজন নারী যদি এম্পাওয়ার্ড হয় তো ক্ষতি কি? তার লিমিটেশনস তাকে যদি সেভাবে বুঝিয়ে বা তার পরিস্থিতিটা, তার কতটুকু লিমিটেশনস তাজ রেখে যদি একটা লোক এম্পাওয়ার্ড, মেয়ে এম্পাওয়ার্ড হয়, কোনো ক্ষতি তো নাই। হ্যাঁ, সেটা তুমি বলছো, কিন্তু তার যে রোলটা, তার একটা নারী কিন্তু বিভিন্ন রোল প্লে করে। সে কখনো মা, কখনো বা বন্ধু, কখনো বা কারো স্ত্রী, কখনো বা কারো মেয়ে। তো এই যে রোলগুলা সে প্লে করতে যখন সাকসেসফুলি সে করতে পারে, তখনই যখন সবাই তার ফেভারে থাকে। কাউকে সে পরিস্থিতি তো সেটা বলছে না। যে সাদিয়া বলেন যে এই যে পারমিশনের ব্যাপারটা আমি বলবো যে এটা আসলে মিউচুয়াল। এটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে পারমিশন মানে কাজটা করে এসে বলে, সেক্ষেত্রে কিন্তু ওই হাজব্যান্ড তাকে ভালোভাবে নিচ্ছে, আবার অনেক ক্ষেত্রে নিচ্ছেও না। আমি এখানে একটু অ্যাড করি যে আমাদের দেশে সাধারণত, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু ছেলেরা যারা এখানে বাধা দিয়ে থাকে, একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে যে তারা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। আচ্ছা, এটা হচ্ছে সে হীনমন্যতায় ভোগে যে আমার অবস্থানটা নড়ে চড়ে যাবে যদি আমার ওয়াইফ বেশি নাম করে ফেলে। আচ্ছা, সে আগে থাকতে একটা ডিফেন্সিভ মেকানিজম, যে সে আগে থাকতে সাবধান হয়ে যায় যে আমার ওয়াইফের প্রতিটা স্টেপে যদি আমি নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে সে আমার নিয়ন্ত্রণে থাকবে। সো এই ধরনের মন মানসিকতার পুরুষ যারা আছেন তারাই কিন্তু সমস্যাটা তৈরি করে থাকেন। এবং এক্ষেত্রে যে মহিলাটি, তিনি, আমাদের সমাজ কিন্তু আমাদেরকে ভয়েস রেজ করা শেখায়নি। আমরা 3 ভাবে ব্যবহার করে থাকি, লাইক প্যাসিভ, অ্যাসার্টিভ এবং এগ্রেসিভ। প্যাসিভ হচ্ছে সে সবকিছু মেনে নেয়, কিছুতে না বলতে পারে না। এক্স্যাক্টলি, সে কোনো কিছুতে না বলতে শেখেনি। এবং অ্যাসার্টিভ হচ্ছে সে সবকিছু ব্যালেন্স করে কাজ করে। আর এগ্রেসিভ আমরা বুঝতে পারছি সে ভায়োলেন্ট হয়ে যায়। আমাদের সমাজ যেহেতু আমাদেরকে ভয়েস রেজ করা শেখায়নি, আমরা অলওয়েজ প্যাসিভ থাকি। যারা প্যাসিভ থাকে তারা একটা সময় এগ্রেসিভ হবে, সে কখনোই অ্যাসার্টিভ ওয়েতে কাজ করতে পারে না। সে ওই ধাপটাকে পেরিয়ে একবারে অ্যাসার্টিভে চলে যাচ্ছে, এগ্রেসিভে চলে যাচ্ছে, যেটা ভায়োলেন্ট রূপে প্রকাশ পাচ্ছে। এবং এটাই চোখে পড়ছে যে একজন এভাবে ভয়েস রেজ করলো, যেটা দৃষ্টিকটুও বটে। এবং যে পুরুষটি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, সে কিন্তু কখনো তার ওয়াইফের বা সেই মহিলার এই দৃশ্যর সাথে সে পরিচিত না, তার এক্সপেকটেশনের সাথে এটা ম্যাচ করে না। যখন এই ধরনের একটা ইমব্যালেন্স দেখা যায়, অসামঞ্জস্যতা আমরা দেখি, তখনই আমরা বিভিন্ন ডিজাস্টার ডিসিশনগুলো নিয়ে থাকি। যেমন ডিভোর্সের রেটগুলো বেড়ে যাচ্ছে, কারণ এখানে উইমেনরা ভয়েস রেজ করছে। কিন্তু এখানে আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ এখানে যদি মেয়েরাও আগে থাকতে আমরা বুঝি যে আমার অধিকারের কথাগুলো আমি আলোচনার মাধ্যমে আমি শেয়ার করতে পারি আমার কাছের মানুষটার কাছে, তাহলে কিন্তু আর তাকে এগ্রেসিভ ভূমিকাটাতে যেতে হচ্ছে না, এবং একটা সমস্যার একটা সুন্দর সমাধান আমরা পেতে পারি। আমরা কর্মজীবী নারীদের যে সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম, আমি বারবার অনুমতিটা এই কারণে ব্যবহার করছি, এটা খুব ইতিবাচক শব্দ না। আসলে দেখা যায় যখন মিউচুয়ালে হয় তখন কিন্তু কর্মজীবী নারীর যে সমস্যাগুলো পারিবারিক পর্যায়ে হয় ওগুলার হয় না, কিন্তু ওগুলা তো হয় আসলে ও ক্ষেত্রেই যখন তাকে স্ট্রাগল করেই কাজ জন্য বের হতে হয়। প্রথমত তাকে পারিবারিক দায়িত্বগুলো পুরোটাই মিটাতে হয়, এবং তাকে তার কর্মস্থলে তাকে যেটা কম্পিট করে প্রফেশনাল কম্পিটিশন, তাকে সেখানে যোগ্যতা দিয়ে তার কাজের মূল্যায়নটা পেতে হয়। বড় যে আরেকটা সমস্যা, যদি সেই কর্মজীবী নারী মা হয়, তার জন্য অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ওয়ার্কিং স্পেস গুলোতে কোনো চাইল্ড স্পেস নেই, সুতরাং তার বাচ্চাটা সে খুব আনঅ্যাটেন্ডেড রেখে আসে। এইটা ব্যালেন্স করা তার জন্য একটা খুব অসুবিধার বিষয় হয়ে যায়। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর বোঝাপড়া একটা বড় টানাপোড়েনের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা চলে আসে, যেটা আলিয়া বললেন কিছুক্ষণ আগে, যে আসলে একটা প্রফেশনাল কম্পিটিশন, একটা কমপ্লেক্স থাকে, যদি সেই নারীটি একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, যেটাকে আমরা বলতে পারি মিসআন্ডারস্ট্যান্ডিং, সেই নারীটাকে তখন আসলে প্রমাণ করতে হয় অনেক বেশি যে আমার ইনভলভমেন্ট কোথাও নেই, আমার
প্রফেশন অনেক বেশি সময় নিচ্ছে। আসলে এই প্রমাণগুলা যখন তাকে পারিবারিক পর্যায়ে সম্পর্ক প্রতিষ্ঠার জায়গাতে আবার করতে হয়, তার কিন্তু মানসিক একটা স্ট্রেস থাকে তার উপর, প্রফেশনাল স্ট্রেস, তার ফ্যামিলি স্ট্রেস, আবার সে একজন মা, সে সবকিছু ম্যানেজ করা আসলে নারীদের জন্য এখন খুব অসুবিধার জায়গাতে। ধন্যবাদ সাদিয়া। আমি আতিক, খুব সংক্ষেপে তুমি একটু বলবে যে আমরা তো প্রতিনিয়তই দেখছি যে নারীরা ঘরে এবং বাইরে তারা যে স্ট্রেসটা ম্যানেজ করছে, এর ব্যাপারে তোমার মতামতটা যদি একটু সংক্ষেপে বলো। আসলে মেয়েরা শারীরিকভাবে এমনি একটু দুর্বল হয়, মানে আল্লাহ তাআলা তাদেরকে একটু ফিজিক্যালি উইকই বানিয়েছেন। সেক্ষেত্রে ছোটখাটো বিষয়ে কিন্তু তার ভিতরে স্ট্রেস এসে যেতে পারে, কিন্তু সেটাকে তার, আমি আগেও বললাম যেটা, সে যে কয়টা রোল প্লে করে, তার যে কয়টা ভূমিকায় সে কাজ করছে, সেগুলোকে সে যদি ব্যালেন্স করে চলতে পারে, তাহলে কিন্তু তার স্ট্রেসটা অটোমেটিক্যালি কমে আসে। আতিক, সাদিয়া, আলেয়া, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত নারীদের চিত্রটি যেমন নির্মম সত্য, তেমনি এটা অনস্বীকার্য যে আমরা নারী পুরুষ একে অপরের সম্পূরক। আমার মনে হয় নারী ও পুরুষের একের প্রতি অপরের নেতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তনের সময় এসেছে। আসুন আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি সুস্থ সুন্দর সমাজ ও পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে পাশাপাশি দাঁড়াই। সবশেষে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি চরণ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দর্শক, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখুন। প্রযোজক পপুলার ফার্মা, মনোদর্পণ, ভালো থাকুন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল পাঠানোর ঠিকানা monodorpon@gmail.com। আবার দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। আল্লাহ হাফেজ।